রাত প্রায় ৩টা বাজে, আর আমার ঘুম আসছিল না। মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে চলেছে। অস্বস্তি নিয়ে আমি শেষ পর্যন্ত আমার বড় বোনের রুমে গেলাম। ভাবলাম ওর সাথে একটু কথা বলি, মন হালকা হবে। রুমে ঢুকে দেখি একটা হালকা আলো জ্বলছে, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম আমার বড় বোন সেখানে নেই। এত রাতে সে কোথায় গেল? ভাবতে ভাবতে আমি চিন্তায় পড়ে গেলাম। আমি বাইরে বাথরুমের দিকে গেলাম, কারণ সেখান থেকে কিছু আওয়াজ আসছিল। কাছে যেতেই শুনলাম আমার বোন কারো সাথে মৃদু স্বরে কথা বলছে। ওকে বলতে শুনলাম যেন দ্রুত কাজ শেষ করে, নয়তো কেউ টের পেতে পারে। অন্যদিকে আরেকটি কণ্ঠ শুনলাম যে বলছে, চিন্তা করো না, এখন কেউ আসবে না। আমার ভেতরটা তখন অনেক প্রশ্নে ভরে গেল। বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। আমি ধীরে ধীরে বাথরুমের কাছে গেলাম। ভেতরে উকি দিয়ে দেখি আমার বড় বোন কারো সাথে কথা বলছে, যেন তারা কিছু ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করছে। তারা একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল, যেন কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমি তাদেরকে দেখে অবাক হয়ে গেলাম। এই পুরো ঘটনা দেখে আমার মনে নানা প্রশ্ন উকি দিতে লাগলো। আমি রেগে গেলাম, কিন্তু বুঝতে পারছিলাম না এই পরিস্থিতিতে কি করা উচিত। মনের ভেতর ভীষণ অস্থিরতা নিয়ে সেখান থেকে চলে এলাম। এক সময় আমার মাথায় একটি চিন্তা এলো। আমি বাথরুমের দরজার সামনে গিয়ে শান্ত স্বরে বললাম, আপু, আমি জানি তুমি ভেতরে আছো এবং কারো সাথে আছো। আমি বুঝতে পারছি তোমরা কি করছো। দয়া করে দরজাটা ধীরে খুলে দাও, যেন বাড়ির অন্য কেউ টের না পায়। ভেতর থেকে আমার বোনের কণ্ঠ ভেসে এলো, ভাই তুমি ভুল করছো, আমি তো শুধু এটাই বাথরুমে এসেছি, অন্য কিছু না। আমি শান্তভাবে বললাম, আপু, আমি যা দেখেছি তা জানি, আর আমি মিথ্যা বলছি না। দরজাটা খুলতে বলছি, নয়তো মা বাবাকে ডাকবো। ভেতর থেকে আপু হঠাৎ করে কণ্ঠ নরম করে বলল, ভাই দয়া করে কাউকে ডেকো না, আমি দরজা খুলছি। কিছুক্ষণ পরে আপু ধীরে ধীরে দরজা খুলল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম ওখানে আরও কেউ ছিল। এলাকার একটি ছেলে তার সাথে ছিল। আমি কড়াসরে বললাম, তুমি চলে যাও আর ফিরে এসো না। ওই ছেলেটি তখন চলে গেল, কিন্তু আমার বোন সেখানে থেকে গেল। রাগে আমার মনে অস্থিরতা কাজ করছিল, যেন এই ঘটনা বহুদিন ধরে ঘটছে। আমি বোনকে জিজ্ঞেস করলাম, এমনটা কতদিন ধরে চলছে? বোন তখন ভীষণ বিব্রত ছিল এবং বলল, ভাই, আমি জানি এটা ভুল হয়েছে, আমি আর কখনো এমন কিছু করব না, আমাকে ক্ষমা করে দাও। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি বড় ভুল করেছ, কিন্তু এই ভুলের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। আমি থাকতে কেন তুমি অন্যের সাথে এমন করছো? তোমাকে তো আমি আগেই জানিয়েছিলাম, তখন তো পাত্তা দাওনি। বোন বলল, তুমি আমার ভাই, এসব বলছো কেন? এবার চলে যাও এবং তোমার জীবন ঠিক পথে নিয়ে আসার চেষ্টা করো। একটি মুহূর্তে আমার মনে হলো পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে। আমি বললাম, দয়া করে এই অবস্থার থেকে বেরিয়ে আসো, আমাকে এমন কঠিন পরিস্থিতিতে ফেলো না। আমি বুঝতে পারছিলাম আমার কথায় কিছুটা প্রভাব পড়েছে। তারপর আমি বললাম, তোমাকে তার সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে। আমি শুধু একা তোমার সঙ্গে কথা বলতে চাই আপু, তোমার জন্য আমি সব করতে রাজি আছি। এরপর আমি বললাম, তুমি যা ইচ্ছে তা করো, কিন্তু সঠিক সিদ্ধান্ত নাও, না হলে আমি মা বাবাকে সব কিছু জানাবো। আমার বড় বোন তখন শান্তভাবে বলল, নাহিদ, তুমি আমার বড় বোন, ভুল বুঝছ। আমি বললাম, তুমি আমাকে ছোট মনে করতে পারো, কিন্তু আমি সব বুঝি। আমাকে নিয়ে ভুল সিদ্ধান্ত নিও না। এই মুহূর্তে আমি খুব বিরক্ত, তবু আমি এখানে তোমার সাহায্যের জন্য এসেছি। আমি ওর হাত ধরে বললাম, তোমার পরিস্থিতি খুবই কঠিন, কিন্তু আমি তোমার পাশে আছি, তুমি শুধু আমাকে সময় দাও। আমার কথায় রাজি থাকলে আমাকে এখনই জানাও। আমার বড় বোন কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, এখন বলবো না, কাল বলবো। আমি জোর দিলাম, না, এখনই আমাকে বলো, কাল হতে অনেক দেরি হয়ে যাবে। সে বলল, দয়া করে আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিকঠাক করব। এই কথাগুলো শুনে আমি চিন্তিত হয়ে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুমাতে পারলাম না। আমার বোনের কথাগুলো বারবার মনে হচ্ছিল। সে কিভাবে এমন কাজ করতে পারে? এতদিন আমি শুধু সন্দেহ করছিলাম, আজ তা সত্য হলো। সকালে যখন ঘুম ভাঙল দেখি আম্মা নাস্তা তৈরি করে রেখেছেন। আমার কাছে নাস্তা করতে বসে ভাবতে লাগলাম, কিভাবে এই পরিস্থিতির সমাধান করা যায়। নাস্তার পর বড় বোনের রুমে গিয়ে দেখি ও তার ছোট ছেলেকে নাস্তা দিচ্ছে। আমাকে দেখে আপু একটি হাসি দিল, মনে হলো সে আমার কথায় রাজি ছিল। এটা দেখে মনে হলো জীবনের কিছু ব্যাপার সবসময় জটিল থাকে, কিন্তু আমরা একে অপরকে সাহায্য করে তা কাটিয়ে উঠতে পারি। একদিন দোকানে বসে কাজ করছিলাম। আমার ছোট ভাই দোকান খুলে বসেছিল। হঠাৎ তাকে বললাম, তুমি জানো আমাদের গ্রামে একটা মেয়ে আছে, তার নাম প্রিয়া। সে খুব সুন্দর, মাঝে মাঝে আমার দোকানে আসে কিছু জিনিস কেনার অজুহাতে। আমার কথা শুনে ছোট ভাই হেসে বলল,
তোমার প্রিয়ার সাথে একটু কথা বলার প্রয়োজন আছে নাকি? আমি হেসে বললাম, আজ বাসায় ফিরে একটু ভাবতে হবে। বাড়িতে পৌঁছে দেখি ফোনে মেসেজ এসেছে প্রিয়ার থেকে। সে বলল, নাহিদ, তোমাকে অনেক মিস করছি, আমার সাথে দেখা করার চেষ্টা করো, সারাদিন তোমার কথা ভেবেছি। আমি উত্তর দিলাম, আমিও তোমাকে মিস করছি, কিন্তু এখানে গ্রামের পরিবেশ, সহজে দেখা করা যায় না। প্রিয়া তখন বলল, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি ধরনের আইডিয়া? সে বলল, তোমার বাড়ির পেছনের আখের জমি রয়েছে, সেখানে দেখা করতে পারো। আমরা সেখানে শান্তিতে কথা বলতে পারবো, সেখানে শুধু তুমি আর আমি থাকব, কেউ আমাদের বিরক্ত করবে না। এই প্রস্তাবে আমি একটু বিব্রত ছিলাম, কারণ গ্রাম ছোট, সবাই সবকিছু দেখে ফেলে, কিন্তু প্রিয়ার সাথে দেখা করার সুযোগটা মিস করতে চাইনি। প্রিয়া খুব সুন্দরী ছিল, এতটাই যে গ্রামের অন্য ছেলেরা সবসময় ওর আশেপাশে ঘুরঘুর করত। আমি ভেবেছিলাম, যদি কিছু বুঝতে পারে তবে লোকেরা অনেক কথা বলবে। তবে আমি প্রিয়াকে বললাম, আমাদের খুব সাবধানে চলতে হবে, আমি চাই না আমাদের সম্পর্ক নিয়ে এখনই কেউ সন্দেহ করুক। প্রিয়া বলল, নাহিদ, আমরা কি অন্য কোনো নিরাপদ জায়গায় দেখা করতে পারি? তোমাকে আমি খুব মিস করছি, তোমার কাছে যেতে চাই, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ও হ্যাঁ, পরিবারের লোকেরা আমার জন্য বিয়ের প্রস্তাব ঘুরছে, তারা চায় আমি শিগগিরই বিয়ে করি, আর আমি তোমার কথাই ভাবছি। আমি জানতাম প্রিয়া আমাকে ভালোবাসত, আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু জীবনে তখনও অনেক কিছু করার ইচ্ছে ছিল, তাই বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিতে চাইছিলাম না। আমি বললাম, প্রিয়া, আমাদের জীবনে এখনো অনেক চ্যালেঞ্জ আছে। আমার দোকান ছোট, আলো তেমন ভালো না, সংসার চালানোর জন্য নিজেকে আগে শক্তভাবে গড়ে তোলা দরকার, তারপর আমি অবশ্যই তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। প্রিয়া একটু চুপ করে থেকে বলল, তুমি যখন চাও তখনই করো, কিন্তু জেনে রেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আল্লাহর কসম, তুমি যেভাবেই রাখো আমি রাজি আছি। তার কণ্ঠে ভরসা আর ভালোবাসা ছিল, আর আমিও তাকে সত্যিই ভালোবাসতাম। কিন্তু ভেতরে ভেতরে ভাবছিলাম, জীবনে কতজনই তো বিয়ে করে, তারপর দূরে কোথাও কাজ করতে চলে যায়, আর তাদের স্ত্রীগুলো একা থেকে যায়, অন্য কারোর সাথে গোপনে সম্পর্কে লিপ্ত হয়। তাই আমি প্রিয়াকে বুঝিয়ে বললাম, এখনই তাড়াহুড়ো করো না, আমি চাই আমাদের ভবিষ্যৎটা ভালো হোক, একটু সময় দাও। আমি যখন নিজের পায়ে দাঁড়াবো তখন তোমাকে বিয়ে করব ইনশাল্লাহ, আর তোমাকে আমি আমার সাথে রাখবো সবসময়। প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে নাহিদ, আমি অপেক্ষা করব, তুমি রাতের বেলা আসবে, আমি তোমার অপেক্ষায় থাকব। আর একটা কথা, তোমার ছোট কোনো ছবি থাকলে দিও, আমি তা বুকের কাছে রাখবো, যেন তোমার কথা মনে হয় সবসময়। আমি ভাবতে শুরু করলাম, গ্রামের জীবন ও সম্পর্কগুলো যেন এক অন্যরকম বাস্তবতা। প্রিয়া বলেছিল, নাহিদ, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি আমার জন্য একটা ছোট ছবি নিয়ে এসো, যেন সবসময় তোমার কথা মনে হয়। আমি বললাম, ঠিক আছে, এবং ওর জন্য ছোট্ট একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে দোকানে ফিরলাম। প্রিয়া তখন বলল, এই ছোট ছেলেটিকে মোবাইলটা নিতে পাঠাও। আমি বললাম, ঠিক আছে, এবং ছোটকে দোকানে পাঠালাম। আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন যেন আমার আশেপাশে থাকা মানুষগুলোকে এত আকর্ষণীয় মনে হয়, বিশেষ করে যারা আমার দোকানে আসে। গ্রামের সবাই আমার এই রুচি সম্পর্কে জানত, এবং এটা নিয়ে অনেকেই মজা করত। দুপুরে খাবারের জন্য আমি বাড়িতে এলাম, কিন্তু মা তখনও রান্না শেষ করেননি। মা আমাকে বলল, ছোটকে কেন পাঠাসনি? আমি বললাম, মা, ছোটটা কাজে ব্যস্ত ছিল, তাই নিজেই আসলাম। এরপরে আমি আমার 2 বোনের ঘরে গেলাম। ছোট বোন সেখানে ছিল, কিন্তু বড় বোন ছিল না। আপু হঠাৎ আমাকে বলল, ভাই, আমি একজনকে পছন্দ করি। আমি বললাম, হ্যাঁ, আমি জানি, সেই ছেলেটা তো। কিন্তু সে বলল, না, সে নয়, সে অন্য কেউ, আমাদের সম্প্রদায়ের না। আমি বেশ অবাক হলাম, তাহলে তুমি তার সাথে কেন দেখা করো? প্রিয়া কিছুটা অস্বস্তিতে বলল, ভাই, সে আমার কিছু চাহিদা পূরণ করে, আর আমি তাকে অস্বীকার করতে পারিনি। কিন্তু সত্যি বলতে, আমি তাকে বিয়ে করতে চাই না। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, তাহলে কেন এমন কিছুতে নিজে